আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর বিষয়টি হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থা। 10 কোটি মানুষের জন্য চালু হলো সর্বজনীন পেনশন। এই সার্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে বাংলাদেশে মিডিয়াতে প্রচুর কথা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই বিষয়টা কি প্রত্যাখ্যান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই আইডিয়াটা সরকার কোথা থেকে পেল, সরকারের এর উদ্দেশ্যটা কি, এবং আমাদের জন্য এটা কতটুকু বেনিফিশিয়াল। এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তবে চলুন শুরু করা যাক। সর্বজনীন পেনশন স্কিম। বন্ধুরা, প্রথম যে কথাটি হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থার আইডিয়াটা সরকার কই থেকে পেল। এই আইডিয়াটা নতুন কোনো আইডিয়া নয়। এই আইডিয়াটা পাশ্চাত্য বিশ্বে, বিশেষ করে ইউরোপে রয়েছে। এই আইডিয়াটা অনেকটা কমিউনিজমের চিন্তা ভাবনা থেকে আসে। ইউরোপে এখনও কমিউনিজম বা সবাইকে খুশি করার যে একটা বিষয়, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের যে আইডিয়া, সেটা কিন্তু এখনও রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ইউএসএতে ফুললি ক্যাপিটালিজম সিস্টেম, সেখানে ওয়েলফেয়ারের আইডিয়াটা অনেকটা তাদের মতো করেই তৈরি হয়েছে। সবার জন্য একটা পেনশন ব্যবস্থা, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি বাংলাদেশে রয়েছে, তাদের শেষ বয়সে কিভাবে একটি নিরাপত্তা বলয়ের আওতায় আনা যায়, সরকার সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই বিষয়টিকে ইন্ট্রোডিউস করেছে। কাজে এটা সরকারি চাকরিজীবীদের জন্য না, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তার বাইরে যে জনগোষ্ঠী, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। কিন্তু এই আইডিয়াটা এসেছে মূলত আমেরিকার একটি পেনশন স্কিম রয়েছে, সেটি হচ্ছে 401k। এবং এই 401k পেনশন স্কিমে মূল বিষয়টি হচ্ছে যে একজন এমপ্লয়ি তার কর্মক্ষেত্রে একটা চাঁদা বা কন্ট্রিবিউশনের মাধ্যমে তার পেনশনের জন্য একটি চাঁদা দিবে, এবং রিটায়ারমেন্টের পরে সেই টাকাটা সে কোম্পানি থেকে ফেরত পাবে এজ এ পেনশন, এবং কোম্পানিও তাকে এজ এ বেনিফিট টু দ্য এডিশন অফ ইয়োর কন্ট্রিবিউশন দিয়ে থাকে। এখন পেনশন আর এই যে সার্বজনীন পেনশন, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের পেনশন বা প্রচলিত যে ধারা রয়েছে বর্তমানে, তার সাথে সার্বজনীন পেনশনের আসলে পার্থক্যটা একটাই। সেটা হচ্ছে পেনশনে আপনি জানেন যে আপনি চাকরি শেষে কত টাকা পাচ্ছেন। অর্থাৎ এটা খুব সহজেই ক্যালকুলেট করা যায়, আপনার সার্ভিস বুকেও সেটা লেখা আছে, এবং খুব পরিষ্কারভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জানেন যে শেষ বছরের বেসিক কিভাবে ক্যালকুলেট করে পেনশনটা তিনি পাবেন সারা জীবন। কিন্তু সার্বজনীন পেনশনের ক্ষেত্রে সেই বিষয়টাকে তো স্ট্রেট ফরওয়ার্ড না। এখানে শুধুমাত্র ডেফিনেশন আছে যে আপনি কত টাকা চাঁদা দিবেন এবং কত দিন দিবেন। সাধারণত 4টা স্কিমে এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। আলাদা শ্রেণীর জন্য চালু হওয়া এই কর্মসূচিতে মাসিক চাঁদার হার 1 থেকে 10,000 টাকা পর্যন্ত। কর্মসূচিতে যুক্ত ব্যক্তি 60 বছর বয়সের পর আজীবন পাবেন এই সুবিধা। তবে মারা গেলে নমিনি এই সুবিধা পাবেন সর্বোচ্চ 15 বছর, অর্থাৎ চাঁদাদাতার 75 বছর বয়স পর্যন্ত। কিন্তু সার্বজনীন পেনশনের ক্ষেত্রে বর্তমানে যে টাকাটা জমা রাখছেন এবং ভবিষ্যতে যে টাকাটা আপনি পাবেন, তা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে। তবে সরকারের নতুন চালুকৃত এই সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আছে নানান প্রশ্ন, আলোচনা। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ তখনকার সময় ইনফ্লেশন রেট, ইন্টারেস্ট রেট, সরকার আসলে আপনাকে কত টাকা দিবে ওই সময়টাতে, এবং পাশাপাশি রেট ট্যাপিজম, ওই টাকাটা আপনাকে তুলতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এই 3টা প্রধান কারণে মানুষের মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ 12.31 গুণ টাকা পেনশন পাওয়া গেলেও প্রশ্ন জাগাচ্ছে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে, তাতে 30 থেকে 40 বছর পর ওই পরিমাণ অর্থ কি পাওয়া যাবে? এই যে অনিশ্চিত, এই বিষয়টা মানুষ সহজে মেনে নিতে পারছে না। আর এখানেই হচ্ছে সার্বজনীন পেনশনের মূল যে ব্যর্থতার জায়গাটা, সেটা সরকার নিশ্চয়তা দিতে পারছে না যে আপনি যদি এই পেনশনের আওতায় আসেন তাহলে নিশ্চিতভাবে এই বেনিফিটটুকু পাবেন। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের মূলধন ও আমানত সংকট, মালিকানা বেহাত, অর্থ পাচার, ঋণ খেলাপি সহ আর্থিক খাতে বড় বড় জালিয়াতির ঘটনা নাগরিক সমাজকে ভাবাচ্ছে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ লুটপাট হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরে, আপনারা সেটা জানেন পত্রপত্রিকাতে, সেই লুটপাটের টাকায় এখন দেশে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এবং এই ক্রাইসিসের কারণে সরকারের টাকা দরকার উন্নয়ন কার্যক্রমকে চালানোর জন্য। এখন সরকার ইচ্ছা করলে এই টাকাটা আমাদের ট্যাক্স থেকে পাবে, কিন্তু ট্যাক্সের টাকাটা অ্যাকচুয়ালি কত শতাংশ মানুষ দিচ্ছে ঠিক মতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাকি টাকাটা সরকার কই থেকে নিয়ে আসবে?
সরকার নিতে হবে উচ্চ সুদে বাইরে থেকে, বিশেষ করে আইএমএফ অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এখন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে কেন উচ্চ সুদে ঋণ দিবে? তখন তারা কিছু শর্ত জুড়ে দিবে। যেমন কিছুদিন আগে বলেছে যে আপনি ক্রলিং প্যাগের মাধ্যমে কারেন্সির যে এক্সচেঞ্জ রেট আছে সেটা নির্ধারণ করবেন। সেটার মানে হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট রেটের আশেপাশে ডলারের মান রাখতে হবে, অর্থাৎ $1 সমান 117 টাকার আশেপাশে ডলারের মান রেখে আপনাকে লেনদেন করা লাগবে এবং বাজারের উপর ছেড়ে দিতে হবে। এই ধরনের বিভিন্ন শর্ত আইএমএফ কিন্তু আমাদের দেশের উপর চাপিয়ে দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকে শুনতে বাধ্য। তাই সরকার চিন্তা করেছে আমার কাছে যদি একটা কন্টিনিউয়াস ফ্লো অফ মানি থাকে ইন দ্য নেম অফ সার্বজনীন পেনশন, তাহলে উন্নয়ন কার্যক্রমে কোনো রকম বাধা তৈরি হবে না। এবং সরকার এটাও চিন্তা করেছে যে এই টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে ওই পেনশনিকে ফেরত দেওয়া লাগবে না। অর্থাৎ এই টাকাটা আমি ইচ্ছা করলে উন্নয়ন কর্মকাণ্ডে খুব নিশ্চিতভাবেই ইনভেস্ট করতে পারছি। মজার বিষয় হচ্ছে আপনি যদি সঞ্চয়পত্র করেন, সঞ্চয়পত্রে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা ফেরত দিতে হবে সরকারকে, অথবা আপনি যদি সরকারের কাছে বলেন যে আমি টাকাটা ফেরত চাই, তাহলে কিন্তু সরকার আপনাকে ওই টাকাটা দিতে বাধ্য। কিন্তু সার্বজনীন পেনশনের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট সময়, অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত আপনাকে টাকা দিতে হবে যদি আপনি ওইটার জন্য এলিজিবল হন। অর্থাৎ মিনিমাম 10 বছর তো আপনাকে পেনশনের চাঁদা দিতেই হবে, না হলে আপনি এলিজিবলই না। তার মানে 10টা বছর কিন্তু সরকারের কাছে নির্বিচ্ছিন্ন একটা টাকা বাংলাদেশের জনগণের কাছ থেকে জমা হবে এবং সেই টাকাটা সরকার কিন্তু খুব সহজেই উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করতে পারবে। এই যে বিষয়টা, এই বিষয়টা অনেকেই বুঝতে যাচ্ছে না। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখন মজার বিষয় হচ্ছে আপনারা প্রশ্ন করবেন সরকারকে আদৌ উন্নয়ন কর্মকাণ্ডে এই টাকাটা ইনভেস্ট করবে? জনগণের কষ্টের টাকা বুঝে পাবেন তো? এত মুনাফা সরকার দেবে কিভাবে? এমন পরিস্থিতিতে স্বচ্ছতা প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সাধারণের মাঝে। এখন সরকারের সামনে এই কন্টিনিউয়াস টাকাটা যে যাবে এবং ইনভেস্টমেন্টের পরে সরকার আপনাকে রিটার্ন দিবে, এই পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার না। সঙ্গে তারা জনগণের কোটি কোটি টাকার কষ্টার্জিত অর্থ কোন খাতে ব্যয় করা হবে সে প্রশ্নও রেখেছেন। বিশেষ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে, তাতে কতটা রিটার্ন পাওয়া যাবে, এসবের উপরে ফান্ডের সাফল্য নির্ভর করবে। ওই যে আনসার্টিনিটি, এই আনসার্টিনিটির কারণেই মানুষ এখন পর্যন্ত মাত্র 20-25 হাজার মানুষের বেশি সার্বজনীন পেনশনের আওতায় আসেনি। মূলত এই একটা প্রধান কারণে যে সরকারের সদিচ্ছা থাকার পরেও সরকারের ইচ্ছাটা সুন্দরভাবে পরিষ্কারভাবে জনগণের কাছে আসেনি। আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আজকে আপনার 1 টাকা 60 বছর পরে সেই টাকা কিন্তু 1 টাকার ভ্যালু সমান থাকবে না। এটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ টাকার অবমূল্যায়ন ঘটবে, টাকার ভ্যালু কমবে। সেই বিষয়টাও কিন্তু আপনাকে বা আমরা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা যারা ডিরেক্টলি বিসিএস বা প্রশাসন ক্যাডারে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আইন এখনো প্রযোজ্য হয়নি। তাহলে একটি দেশে যদি সার্বজনীন পেনশন শব্দটি ব্যবহার করি, তাহলে কিন্তু সবার জন্যই সেটা প্রযোজ্য হওয়া উচিত। কাউকে হবে কাউকে হবে না, এভাবে করলে একটা বিশেষ শ্রেণী বা একটা বিশেষ গোষ্ঠী উপকৃত হবে আর বাকিরা অসন্তুষ্ট প্রকাশ করবে সরকারের এই সদিচ্ছার উপরে। আমি মনে করি এই ভিডিওটাই একটা আমি সরকারকে বলবো বা আমি আমার মাধ্যমে সরকারকে জানাতে চাই যে আমাদেরকে আপনারা পরিষ্কার করুন এবং সবার জন্য যদি এটা করতে চান খুবই ভালো উদ্যোগ, তাহলে সেটা পাশ্চাত্য দেশে যেভাবে রয়েছে সেইভাবে ট্রান্সপারেন্ট করেন, রেড টেপিজম দূর করেন এবং মানুষকে নিশ্চয়তা দেন তাদের টাকাটা সেফ রয়েছে এবং তারা সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের পরে উইথ বেনিফিট ফেরত পাবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে